He's telling true events that happened in life. অ্যাম্বুলেন্স কেন্দ্রিক সত্য ঘটনা। ঘটনাটি ঘটে 2010 সালের ফেব্রুয়ারি মাসে। ঘটনার দিন ড্রাইভার মহিউদ্দিনের ফোন আসে। একজন তাকে বলে ঢাকা মেডিকেল থেকে একটা লাশ যাবে কুষ্টিয়ার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের একটা গ্রামে। ড্রাইভার চলে গেলেন মেডিকেলের ভিতরে। তারপর লাশের আত্মীয়স্বজনের সাথে ভাড়া মিটিয়ে দাঁড়িয়ে থাকলো লাশের অপেক্ষাতে। মেডিকেল থেকে ছাড়পত্র দিয়ে গাড়িতে লাশ তুলতে তুলতে রাত বেজে গেল প্রায় 10টা। ড্রাইভার বলে, লাশের সাথে কেউ যাবে না? উত্তরে লাশের আত্মীয় বলে, লাশের সাথে কেউ যাবে না, আসলে তারা দুঃসম্পর্কের আত্মীয়। ড্রাইভার আর এত সাত পাঁচ না ভেবে লাশের বাড়ির নাম্বার নিয়ে গাড়িতে উঠে বসলো হেল্পারকে নিয়ে। কোনো সমস্যা ছাড়া বঙ্গবন্ধু সেতু পার করে যখন তারা সিরাজগঞ্জ বনপাড়া রাস্তাতে প্রবেশ করলো তখন থেকে সমস্যা শুরু। ড্রাইভার এগুলো আমলে নিলেন না, কারণ লাশের গাড়িতে হরহামেশা এমন হয়ে থাকে। রাস্তা প্রায় গাড়ি শূন্য, দু একটা ট্রাক ছাড়া আর তেমন কোনো গাড়ি নাই। হঠাৎ ড্রাইভারের মনে হলো গাড়ি খুব ভারী হয়ে গেছে। গাড়ি প্রায় 80 থেকে 90 কিলোমিটার স্পিডে চলছে, কিন্তু মনে হচ্ছে যে 20 থেকে 30 গতিতে যাচ্ছে। হঠাৎ ড্রাইভার তার লুকিং গ্লাসের দিকে তাকালে দেখতে পেলেন বড় একটা শুকুর, যার সামনের দুটো দাঁত অনেক বড় আর চোখ দুটো রক্ত লাল। এই শুকুরটার মুখ দিয়ে লালা পড়ছে। এইটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার। শুকুরটি গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে এবং একসময় শুকুরটি গাড়িটা ক্রস করে সামনে গেল এবং 1 সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল। ড্রাইভার এগুলোকে চোখের ভুল মনে করতে পারছিল না, কারণ সবটা তার সামনে হচ্ছিল। তিনি হেল্পারকে ডাকলেন। হেল্পার তখন গভীর ঘুমে মগ্ন। হেল্পার উঠল আর ড্রাইভারের চাওয়াতে একটা পান বানিয়ে দিল ড্রাইভারকে। এখন গাড়ির গতি মোটামুটি স্বাভাবিক হয়েছে, পুরোটা না। হঠাৎ গাড়ি গুগু শব্দ শুরু করলো। শব্দটা এতটা তীব্র ছিল যে কান ফেটে যাবার অবস্থা। ড্রাইভার একটা সাইড করে গাড়ি দাঁড় করালেন। হেল্পার নেমে মোটামুটি সব চেক করলেন। সব ঠিক ছিল, কিন্তু হেল্পার খেয়াল করেন যে গাড়ি থেকে রক্ত টপ টপ করে রাস্তাতে পড়ছে। হেল্পার চাবি দিয়ে পিছের ডোর খুলে দেখলো, কিন্তু লাশের বাক্স থেকে কোনো রক্ত পড়ছে না। তাহলে ঘটনাটা কি? হেল্পার সামনে চলে আসলো এবং ড্রাইভারকে বলে ও কিছু না, তুই এখন আর ঘুমাসনি। ড্রাইভার গাড়ি চালু করলো, কোনো সমস্যা ছাড়া গাড়ি চলতে আরম্ভ করলো এবং এখন আর কোনো গুগু শব্দ নাই। প্রায় 10 মিনিট পর হেল্পার বলে উঠল, ওস্তাদ, লাশ তো গাড়িতে নাই, পিছনের দরজা খোলা। ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে কেবিনের ভিতরে তাকাতে দেখে লাশের বাক্স নাই। সাথে সাথে ড্রাইভার এবং হেল্পার নেমে পড়ল। পিছনের দরজা খোলা, কিন্তু দরজা খোলার কোনো সম্ভাবনা নাই। তার থেকে বড় কথা, লাশ যদি পড়ে যেত তাহলে তো শব্দ হতো। দুজন এবার লাশ খুঁজতে থাকে। আপনারা সবাই জানেন, সিরাজগঞ্জ বনপাড়া হাইওয়েতে রাস্তার দুই পাশে চলনবিল। তো তারা কি করে দুজনের একজন রাস্তার এপাশে আর অন্যজন রাস্তার অন্য পাশে নেমে পড়ল? তখন জমি শুকনো ছিল। দুজন ঘাবড়ে গিয়েছিল, যেহেতু লাশের ব্যাপার, ঠিকঠাক না পৌঁছে দিতে পারলে বড় বিপদ। দুজন মিনিমাম 20 মিনিট এদিক ওদিক খুঁজে। হেল্পার আগে আসছিল গাড়ির কাছে, এসে যে দৃশ্য দেখে তা দেখে ভয়ে ওস্তাদ ওস্তাদ বলে চিল্লাতে থাকে। ড্রাইভার এসে বলে, কিরে, কি হয়েছে, লাশ পাইছিস? হেল্পার হন্তদন্ত হয়ে বলে, ওস্তাদ, লাশ গাড়িতেই আছে। ড্রাইভার এসে দেখে একই অবস্থা। এ কি করে সম্ভব? দুজনের তো চোখের ভুল হতে পারে না। তারা খেয়াল করে বক্সের ওপরের ঢাকনাটা খোলা, যদিও তা প্যারেক দিয়ে আটকানো ছিল। তারা বক্সের ভিতরে লাইট মারল, না, লাশ ঠিক আছে।
গাড়িতে থাকা হাতুড়ি দিয়ে আবার পেরেক মেরে গাড়ির ভিতরে দোয়া দুরূদ অডিও চালু করে তারা আল্লাহর নাম নিতে নিতে চলতে থাকে। হেল্পার প্রচণ্ড ভয় পাচ্ছিল আর বারবার পিছনে তাকাচ্ছিল। একবার বলে, ওস্তাদ লাশ বসে আছে। একবার বলে, ওস্তাদ লাশ নিচে পড়ে আছে। আবার বলে, ওস্তাদ বক্সটি নাই। কিন্তু ড্রাইভার বুঝতে পারে এগুলো সবই মায়াজাল, ভয় পেলে চলবে না, যা হয় হোক, লাশ তার বাড়িতে পৌঁছে দিতেই হবে। তাই ড্রাইভার হেল্পারকে পিছনে তাকাতে মানা করে দেন আর একটা কাপড় দেন যাতে পিছনে দেখার গ্লাসটা ঢেকে দিতে পারে। এভাবে তারা 4টার দিকে বাবুপাড়ার রাস্তাতে প্রবেশ করলেন। তখন ফোন বের করে লাশের বাড়ির ফোন নাম্বারে ফোন করলেন, কিন্তু ফোন কেটে কেটে যাচ্ছিল। তারা তো আর বাড়ি চিনে না। একটু খেয়াল করলে দেখেন একটু দূরে একটা গাছের নিচে একজন লোক দাঁড়ানো, একটা লাল লাইটের নিচে। ড্রাইভার ভাবছেন হয়তো নামাজে যাবেন, যেহেতু ভোর হয়ে যাচ্ছে। তো ড্রাইভার গাড়ি নিয়ে ওনার কাছে গেলেন, গাড়ি থামিয়ে সালাম দিলেন। লোকটাও সালাম নিলেন। ড্রাইভার দেখলেন লোকটার বয়স আনুমানিক 60 থেকে 65 বছর, মুখে কাঁচা পাকা দাড়ি আছে। লোকটি সালামের উত্তর নিলেন। ড্রাইভার লাশের ঠিকানা বললে লোকটি বললেন, এখান থেকে 20 মিনিট সোজা গাড়ি চালালে একটা ওয়ার্কশপ পাবেন, সেই ওয়ার্কশপের পিছনের বাড়িটাই হলো লাশের বাড়ি। লোকটি ড্রাইভারকে আরও বলেন, বাবা যা হয় হোক, গাড়ি থামাবা না। লোকটি এসব কথা বলার সময় লোকটির চোখ দিয়ে পানি বের হচ্ছিল। ড্রাইভার কিছু না বলে আবার গাড়ি চালাতে লাগলেন। মনে করেছিল হয়তো পরিচিত ছিল লাশের। একটু গিয়ে যখন পিছনে তাকালেন, ড্রাইভার দেখলো লোকটি আর নেই। এত অল্প সময়ে কই চলে গেল? ড্রাইভার বুঝলেন এ সব কিছু অস্বাভাবিক ব্যাপার। এবার তারা যে পথ ধরলেন, এ পথের দুদিকে বড় বড় গাছ আর রাস্তা মাটির। ড্রাইভার দেখলো একটু সাইডে দুজন ইয়াং বয়সের লোক মারামারি করছে, কিন্তু কোনো কথা বলছে না। ড্রাইভার বারবার নিজের মনকে বোঝাচ্ছিল এগুলো সব মায়াজাল, গাড়ি থামানো যাবে না। আবার একটু পর দেখে গাছ থেকে ডাল ভেঙে পড়েছে, কিন্তু গাড়িতে পড়ছে না। এমন নানা অদ্ভুত কাজ হচ্ছে তাদের সামনে। এই অদ্ভুত কাজকর্ম দেখে হেল্পার তো ভয়ে জমে গিয়েছে। এমন এক সময় ফজরের আজান দিয়ে দিল, তখন সব স্বাভাবিক হয়ে যায়। একটু পর তারা লাশ নিয়ে ঠিকানা মতো পৌঁছে গেল। লাশটি গাড়ি থেকে নামানো হলো। ড্রাইভার আর হেল্পার চোখে মুখে পানি দিল। হেল্পার কি মনে করে লাশের কাছে গেল। লাশের মুখ দেখে হেল্পার আটকে উঠল এক রকমের। হেল্পার ড্রাইভারকে এসে বলে, ওস্তাদ এটি তো তার লাশ, যাকে একটু আগে এই বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে আসলাম। ড্রাইভার গিয়েও দেখে একই অবস্থা। ড্রাইভার নিজেও ভয় পেয়ে যায়। ড্রাইভার একজন মুরব্বী লোককে ডাকলেন, যিনি লাশের ভাই হন। ওনাকে রাস্তাতে যে ঘটা সব ঘটনা বললে উনি বলে, আমার ভাই একজন কবিরাজ ছিলেন। উনি প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করতেন। উনি যেদিন অসুস্থ হন সেদিনও একটা এক্সোরসিজম করতে গিয়ে এমন অসুস্থ হয়ে যান। উনি জ্ঞান হারানোর আগে একটা কথা বলেন যে সবাই একটু সাবধানে থাকে জানি। ওই দিন রাতে ভাইকে ডাকাতে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স যাওয়ার সময় নানান অলৌকিক ঘটনা ঘটেছিল আর বাড়িতে চলছিল তাণ্ডব। স্বপ্নে আমিও দেখি একটা আলখাল্লা পরা লোক আমাকে বলছে, তোর ভাইকে তোরা আর পাবি না। হাসপাতালে নেওয়ার 10 দিন পর ভাই মারা গেল। তাছাড়াও লাশ গোসল না করে গাড়িতে তোলা হয়েছিল, যার জন্য এমন সমস্যা হয়েছে। ড্রাইভার ভাড়া টাকা নিয়ে চলে আসে। ওখান থেকে আসার পর ড্রাইভার আর হেল্পার টানা জ্বরে ভোগেন, তারপর সুস্থ হয়ে যান। কিন্তু ড্রাইভার একটা স্বপ্ন দেখে। নিয়মিত স্বপ্নটা এই যে একটা আলখাল্লা পরা লম্বা মানুষ কবর থেকে ওই যে পৌঁছে দেওয়া আশার লাশটিকে তুলছে এবং ক্রমান্বয়ে আছাড় দিচ্ছে। এমন অনেকবার করার পর আবার লাশটি কবরে রেখে মাটি দিয়ে দিচ্ছে। এমন রোদ যখন দেখছিল তখন ওই লাশের বাড়ি ফোন দিয়ে বললে, লাশের বাড়ির লোক একজন হুজুরের সাথে কথা বলেন। হুজুর বললেন উনি যেহেতু ব্ল্যাক ম্যাজিক করতো তাই হয়তো এমন সমস্যা হচ্ছে, হয়তো কোনো পিশাচ তার সাথে এমন করছে, যাকে আগে উনি কিছু না কিছু ভাবে বিরক্ত করছিলেন। হুজুরের পরামর্শে বাড়িতে একটা মিলাদ দেন। এরপর আর এমন স্বপ্ন ড্রাইভার দেখেননি।
এবার চলে যাব দ্বিতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি রায়হান। আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক সত্য ঘটনা, যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে। আমার বাসা ভোলা, কিন্তু আমি পড়ালেখার কারণে বরিশালে থাকা হয়। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। হঠাৎ জরুরি কোনো একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাড়ি ভোলার কোনো একটি গ্রামে। জায়গাটির নাম সঙ্গগতিক কারণে বলা যাবে না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7:30টায় পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30-এ। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা অবশ্যই জানবেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20-এ, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30টায়। আমি ভাবলাম অটোরিকশা বা মোটরসাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায় এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনাটা এখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া বের করে দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা, সবার কাছ থেকে ভাড়া রাখছেন, আমার কাছ থেকে রাখবেন না কেন? তিনি উত্তরে বলল, বাবা আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলা, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পিছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিল, রায়হান বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ কইরো, বাবা সাবধানে যেও, সাবধান। এমনভাবে বলতে রইল যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো, মাঝি আমার নামটা জানলো কিভাবে। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র 1/2 মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 8টা। বাস স্ট্যান্ডে বাস আছে, ছাড়বে 8:30-এ। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল 15 জন। রাতের গাড়ি, এজন্য হয়তো যাত্রী কম। মনে মনে ভাবতে থাকলাম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পিছনেই বসার পর মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে আসছি, তাতে আম্মুর অনেক মূল্যবান ওষুধ আছে। আমি গাড়িতে দেখলাম 8:15 বাজে। গাড়ি ছাড়তে আরও 15 মিনিট। আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করার পরও মাঝিকে পেলাম না সেখানে। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8:28 বেজে গেছে, আর 2 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে। যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি আগেই গাড়ির সিটে যে তাকাতেই দেখতে পেলাম সেই ব্যাগটি আমার সিটের ওপর রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব যে ব্যাগ আমি 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম, সেটা এখানে কিভাবে আসলো? এর উত্তর আমার এখনও অজানা রয়ে গেল। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে রইলাম। গাড়িটি ছাড়লো 8:40-এ। সব কিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহারহাট যেতে 50 মিনিট লাগে। এর 10 মিনিট পর কন্ট্রাক্টর ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে। ওই দিন সবার সামনের সিটে বসার পরও ঠিক পিছনের সিট থেকে ভাড়া কালেক্ট করতে শুরু করলো। ভাবলাম হয়তো কন্ট্রাক্টরের ভুল হয়েছে। সব ভাড়া ওঠানোর পর কন্ট্রাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে রইল। আমি ডাকলাম, মামা ভাড়া নেন। কন্ট্রাক্টর বলল, আপনার ভাড়া দেওয়া লাগবে না মামা। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকে তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমারটা নেবেন না কেন?
উত্তরে কন্ট্রাক্টর সেই মাঝির মতো একই উত্তর দিল, তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ আমি তার শোধ দিলাম। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা আর না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম কি হচ্ছে এসব আমার সাথে। লাহারহাটে পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশেপাশে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে এখনো সময় আছে, আমি চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদারের অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? আরও জিজ্ঞাসা করলো, পথে কোনো সমস্যা হয় নাই তো? আমি বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে সাধারণত চা কাপে দেওয়া হয় আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে বাসায় কল করে জানিয়ে দিলাম সব। বাসা থেকে দোয়া দরুদ পড়তে বলল। দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা খেতে বারণ করলো, ফেলে দিতে বলল। কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানদারের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হয়ে পড়ার মতো অবস্থা। যে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকাতেই দেখতে পেলাম গ্লাসটি হাতে ঠিকই ধরা। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ আমার কানে ভেসে আসতে রইল। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে। এখন তারা ফিরছেন এবং তারা পাশে গ্রামেই যাবে। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাতে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠলো। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে আমি সহ বাদে 3জন যাত্রী। ফেরি ছাড়লো রাত 10:40। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, দেখলাম কেউ নেই। ইঞ্জিন মাস্টার ব্রিজ এর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা একটু ওপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে রইলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম তা ভাবতেই আমার এখনও গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোকও নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচণ্ড শকড খাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজা নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভিতর থেকে আটকানো ছিল। 2-3বার নক করার পরও দরজা ভিতর থেকে খুলল না। সবচেয়ে অবাক করার বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষই ছিল না। ফেরির স্টিয়ারিং একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেন্সলেস হয়ে ওখানে পড়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসার বিছানায় শুয়ে আছি। তখন বিকাল 4টা। আমি এভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত্রে 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইল থেকে একটা কল আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একজন বলে, কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওখানে রায়হানকে পাবেন। এইটুকু বলে লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ দিল না আব্বুকে।
বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছে। তখন তিনি আমাকে ওখানে দেখেন নাই। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন, এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং দুটা জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুলেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসলেন। 3-4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনার পরদিন রাতে আমি কি মনে করে মানিব্যাগ চেক করতে দেখতে পেলাম আমার মানিব্যাগে অতিরিক্ত 200 টাকা আছে। আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার মানিব্যাগে 740 টাকা ছিল। মানিব্যাগে এর চেয়ে বেশি 1 টাকাও ছিল না, আর মানিব্যাগটি 100 টাকার কোনো নোটও ছিল না। এখন দুটা 100 টাকার নোট যেটা কিনা এখনও আমার কাছে রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল, আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সেই নাম্বারটি ওখানে ছিল না। আরও একটি অবাক করার বিষয় হলো খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে 109 কিলোমিটার। এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? মাঝি বাসের ড্রাইভার আমার ব্যাগ পাওয়ার এমন হাজারো প্রশ্ন মনের ভিতর ঘুরপাক খেতে রইল, যার উত্তর আমার আজও অজানা।